এজন্য মগের মুলুক, বাবার কাঁধে সন্তানের লাশ, বোনের সামনে মায়ের সামনে তার সন্তান লাশ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট মৌলভীবাজার শহরের বর্ষিজুলা এলাকায় টিবি হাসপাতাল রোডের পাশে, যেখানে রেজাউল করিম নাইমকে 7 নভেম্বর 2023 মঙ্গলবার আনুমানিক 7 ঘটিকার সময় তার বাসায় এসে, শুধু খুন নয়, বাসায় এসে তাকে মায়ের সামনে, বাবার সামনে, বোনের সামনে ছুরিকাঘাত হয়ে অতর্কিত হামলা করে হত্যা করা হয়। যার মাধ্যম ছিল, তারা যে ডকুমেন্টস বলেছে যে ফেসবুক আইডি নিয়ে, কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারিনি যতটুকু আমরা জানি। আর যার যায় সে বুঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা। সেই বোনের কাছে একটু জানবো, আপনি ফানি দিসলাই, আমরা কিন্তু বাবা মার কাছে অনেকটা খবর লইছি, ফানি দিসলে আপনার বাইরে খাওয়ার লাইন অনেক দৌড়াদৌড়ি করছো, বক্তব্য আমার কাছেও আছে। সেদিন করে একটু ঘটনা আমরা জানাবো। ভাইয়া, এদিনকার ঘটনা অনেকে জিজ্ঞাসা কইছি সপ্তাহ, এখন তো আর ঘটনা জানার কিচ্ছু রয়েছে না। এখন তো আসামিরে ফাঁসি দেওয়ার কথা। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত খেনে একজনকে ধরা হইল না। আমি জাস্ট ওটা জানতাম চাই, এখনো 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত খেনে একটা আসামিরে তারা ধরলো না। খেনে আমি শুধুমাত্র ওটা জানতাম চাই এখনো পর্যন্ত। আরে ভাই, ঘটনা তো কতজনে কতজন আইয়া আমরা কাছ থেকে জানিয়েছেন ঘটনা, আমরা সবাই কইছি ঘটনা। এখন তো ঘটনা জানার কিচ্ছু রয়েছে না। সবাই জানে আমার ভাই নির্দোষ, আমার বাইরে তারা মারছে, আমরা চকুর সামনে অনফালাইয়া মারছে তারা। নুরুলের ফুয়া রনি, নুরুলের ফুয়া জনি, নুরুলের বউ হইল পারবিন, নুরুলের ফুরি হইল জেসি, নাসিমার ভাই হইল গিয়া আনোয়ার, নাসিমার ছেলে হইল গিয়া সুহান, নাসিমার ছেলে রুহান, নাসিমার ছেলে হইল ইমন। আরো তারা সাসারগড়ের ভাই একজন সালেমন, আই থিঙ্ক নাম, তারা চিনি না। আরো আসলা 10-12 জন আসলা, তারা আমরা নাম চিনি না, বাস দেখছি আমরা। আমি কিরকম কইতাম আপনারা, আমরা চকুর সামনে তারা কিলাখান দরজার লোক এখনো ভাঙ্গা আছে, আপনারা চাইলে ক্যামেরা করতে পারডা। আমার তোর দাগ এখনো আছে, কিন্তু বেদনা তো আর দেখাইতাম পারতাম না এখন। আমি জাস্ট অতটুকু জানতাম চাই, এখনো পর্যন্ত খেনে বিচার হইল না। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত খেনে একটা আসামিরে তারা ধরতে পারলো না। আমি শুধুমাত্র অতটুকু জানতাম চাই, তো স্লো কিতার লাগি আমি চাই যে তারার ফাঁসি হইতো। তারা এত স্লো কিতার লাগি বাংলাদেশের প্রশাসন, হ্যাঁ? আমি শুধু অতটুকু জানতাম চাই, প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, তারারে এখন তো ডিজিটাল বাংলাদেশ, আমরা সবাই জানতাম এখন ডিজিটাল বাংলাদেশ। এটা যদি আমরা যে বাংলাদেশে আছি না, আমরা আত্মীয় তারা সবাই করে, এটা যদি এখন যদি বাংলাদেশে এরকম ঘটনা হইতো, তারা 2 দিনের সপ্তাহ একবার তন্ন বিতন্ন করে তারা করে আনলো নে, হ্যাঁ? তাই এটা কিতার লাগি বাংলাদেশ, কিতা এখনো কিতার লাগে তো স্লো, এখনো খেলে প্রশাসনে ধরতে পারলো না একটা মানুষ রে। এটা কি জানি, এখন আমরা কি গ্যারেন্টি আছে? আমি জানতাম যে আমার নিরাপত্তা কি। আমার ঘরের ভিতরে আইয়া তারা, আমার রুমের ভিতরে তারা আমারে মানছে না। আমি যে একটা মেয়ে মানুষ, আমার তারা নারী নির্যাতন করছে, তারা আমার মারে মারছে, আমারে মারছে, আমার শাশুড়ে মারছে। এটা তো নারী নির্যাতন, খালি খুনের অভিযোগ না, নারী নির্যাতনের অভিযোগ তার নামে আছে। আমি দিব গিয়া, তারা তারা কিতা করছে, আমরা মারছে। আজ কি নিরাপত্তা আছে আমার যে ফ্যামিলির এতটা মানুষ, আমার কি নিরাপত্তা আছে? আমি সেটা জানতাম চাই। আমি একটা কলেজ পড়ুয়া স্টুডেন্ট, আমি যে কলেজে যাইতাম পারতাম না, আমি টিউশন যাইতাম পারতাম না, আমি স্পোকেন যাইতাম পারতাম না, আমি খাম শিখি, সেলাই টেলাই এটসেট্রা এটসেট্রা কত কিছু আমি শিখি, আমি কেন শিখতাম পারতাম না? আমি জানতাম চাই কিতা লাগি, আমার কিতা অধিকার নাই? স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা, কিতার লাগি এখনো পর্যন্ত আমরা এলাকান, এখনো কিতার লাগি বাংলাদেশের এই অবস্থা? আমি প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমি জানতাম চাই না, আমি কিচ্ছু কইবার মতো নাই। দেখোই না আমার চোখে পানি নাই তো, দেখোই না আমার চোখে পানি আসেনি, নাই কই দেখেই তো পানি নাই তো চোখের মাঝে। আমার কাহিনী কইবার তো কিচ্ছু নাই এর মাঝে, কাহিনী কইবার আর কিচ্ছু রয়েছে না। আপনারা কিন্তু জানতে চাই, ওখানে আসামির আইন না আমার সামনে দিবে আপনারা। যদি বাংলাদেশে কোনো আইন থাকিয়া থাকে, যদি বাংলাদেশে কোনো প্রশাসন থাকিয়া থাকে, তাই বাংলাদেশ থাকে কি দইতো সারা বাংলাদেশ চলে যাও। সারা আমার অভিশাপ লাগবে সারা বাংলাদেশে, কোনো মানুষ ধরতো না, কোনো মানুষ না। যদি আমার ভাই বিচার আমি না পাই, মা চকুর পানি, বইনোর পানি, অত সোজা নাই, অত সোজা নাই। আল্লাহ আছে নুফরে, আল্লাহ আছে নুফরে। আমি জাস্ট বিচার চাই, ফাঁসি চাই,
খুনিদের ফাঁসি আমি আর কিছু জানতাম চাই না, আমি আর কিছু কইতামও চাই না আপনারা। আমি জাস্ট তারা আমার সামনে আনতাম, তারা নিয়ে আমার হাসিল করতো, আমি জিকাইতাম। আমার একটাই ইচ্ছা, আমি তারা জিকাইতাম আমার বাইরে খেনে মারছে তারা, আমার নির্দোষ বাইরে, আমার নিষ্পাপ বাইরে তারা খেনে মারছে। আমি যতটা দিন হয়েছি একটা মানুষে খেয়েও বা করতে পারছে আমার বাইরে কোনো দোষ। আপনারা কই, আপনারা তো মিডিয়ার মানুষ, আপনারা তো একটু কইলে তারা আপনারা সব জানিলেন। আপনারা কেউ কিন্তু আমার বাইরে কোনো দোষ বা করতে পারছো নাই, তো দোষ কোনো দোষ নাই। আমার ভাইয়ে কোনো দল করছে না, কোনো কিচ্ছু নাই, কোনো লিগ নাই, কোনো আড্ডাবাজি নাই, কোনো কিচ্ছু নাই। আমার ভাই বাজারও গেছে কাইবা, বাজারও ফোন করে দিয়ে আড্ডা মারছিনি, কিচ্ছু নাই আমার ভাই। ঠিক তার লাগে আমার ভাই তারা নৃশংস ভাবে আমার ঘরের ভিতরে আইয়া আমরা সামনে এখানে তারা মারতো। সামান্য কিছু সামান্য একটা বিষয় লাগে যদি তারা এই খুন করতে পারে, তা কি নিরাপত্তা আছে? কোনো অনর্থ নিরাপত্তা নাই, সারা দেশের কোনো নিরাপত্তা নাই। তো আমি শুধুমাত্র তারা ফাঁসি চাই, আমার সামনে তারা আনিয়া দিত, আমি জিকাইতাম খেনে আমার বাইরে তারা মারছে, বেশ শেষ। তারার ফাঁসি আমি দেখতাম চাই নিজের চৌকে, নতুবা সারা দেশ জ্বলবো, সারা দেশ জ্বলবো। একটা পরিজন অভিশাপ আমি যা চলে জানতাম চাই। বাংলাদেশে যদি কোনো প্রশাসন তাকিয়ে থাকে, যদি কোনো প্রশাসন আইন তাকিয়ে থাকে, দেশের যদি কোনো সরকার তাকিয়ে থাকে, তাইলে আমি বিচার চাই। বেশ শেষ, বেশ শেষ। সব বিষয়ে আমি কোনো বিচার চাই। আমার কোনো নিরাপত্তা নাই কি তার লাগে? আমার আরো বই নেই আছে, নতুন বড় বড় বই নেই, নতুন বড় বই নেই। তারা কেউ স্কুলে যাইতে পারে না, কলেজে যাইতে পারে না। আরে ভাই আমি রাত ঘুমাইতে পারি না, আমি রাত ঘুমাইতে পারি না ভাই। তারা হুমকি দিয়াই তো গেছে, তারা কইছে জেরো জায়গায় ফেরত দিয়ে মারবো। তারা তো জেরো ফেরত দিয়ে মারবো। দেশের ভিতরে তারা এখনো আছে, তারপরে তারা এখনো কোনো কুজ নাই। কি গ্যারান্টি আছে? আমি তখন গেছি, আমি বাধ্য হয়ে বাড়িয়ে গেছি। আমি আমার আব্বু একলা আমার সংসার সব চালাই না, আমার আব্বু হেড, তাই যে বাড়িয়ে তাই তার কি গ্যারান্টি আছে? তারা বাড়িতে আবার কাজ করে, তারা বাড়ির মাঝে এখনো মহিলারা আছে। হ্যাঁ, তারা আমি জানতাম এটা কি ধরনের প্রশাসন। এক সপ্তাহ গেছে, এখন আমি কোনো বিচার পাইছি না, আমি কিচ্ছু কইতাম না। আমি কি তার আর কাহিনী কিতা কইতাম? আমরা মার কাছ থেকে একটু আমরা জানবো, আপনি নাইমর আম্মা নেই, জি সেদিন কি ঘটেছিল বা কি হয়েছিল একটু আমাদের জানাবেন। সেদিন ঘটেছিল 7টার সময় ফোন দিয়া কইছেন বাসা তারা লাগা, বাসার নাইমর বাপরে কইছেন। তো আমার কইছে নাইমর আম্মা এক কাপ চাহ বুয়াও। তো আমি রয়েছি বুয়াত আইসে আমাইছেন, আমাইও কইছেন এই তুই আমার মোবাইলও কিতা ফেস কিতা নাইমর আব্বারে কইছেন, নাইমর আব্বারে কইছেন নাম দিয়ে কইছেন। তখন কইছেন না এটা কিতা হবা মামু তুমি, আমি খুলতাম কিতার লাই। আইও কইছেন যে আমার ছবি আমার নাম দিয়ে আইডি খুলছস ফেসবুক, মানে আপনার নাম আর একজনের ছবি কইছেন। অন্ধান কইছেন কিতা হবা মামু, আমি খুলতাম কিতার লাই দি দেখা হচ্ছে খোদাই তুই খুলছ থইও খুদাম দিলাইছেন। আমারও তসবি আতই মিশা মারতাম নাই, মাগরিবর নামাজ পড়ি আইছি আমি ওখানকু। আমিও বুয়া তারার লয় কোনো আমরা দুশ্মনীও নাই, আইতা যাইতা আমরা বাসাত অনকু হয়েছে কথা খোয়া পরেও কুদাম দিলাইছ। মামু এটা কিতা হবা, আমি তোমার কুদাম হয়তো কুদাম দিলাইছেন। ও কথা হয়তো আমার লাগা রুমো আমার ছেলে আসলা নাহিম, নাহিম আসলা আয়া কইছেন ও দাদা কিতা হয়েছে, এই তুই কিতা হয়েছে হস না দাদা, আমি বুঝি তো না কিতা, আমি বুঝমু আব্বাই বুঝি না তো আমি বুঝমু কিতা। একথা খোয়ার আর সুযোগ দিয়েছে না, উঠেও কুদাম দিলেছেন, দেউতা গলাত ধরলেছেন তার। তো আমি উঠে হয়েছে মামু ও লাইন ছাড়া যার আগে হয়তো তাই না আমার গলাত আমার গাইল দিয়েছিল, মানে খারাপ বাসায় গাইল দিয়ে আপন মামু নাই লাগা বাসার ফতি বেশি, মামু মামু ডাকতাম ফতি বেশি আর কি। তো হয়তো ওর মামু আমারে গাইল দিলাইছেন, দেও আমারে ধরি লাইছেন। ও দি তান লগে তান নাথি এগু ওকে গলাত ধরলে এই তুই বুঝার কথা আমার ওটা পয়েন্ট ফুট। তো একদিন আরেকদিনের রাইত পাইলে মুখ দেখি রে বানো বুঝতে দো বইতে দো না কিচ্ছু নাই রে বানাই কিচ্ছু নাই মা কইছেন না, নাই মা কইছেন মোবাইলও কিতাব বুঝার কথা না কইও তার গলাত ধরলেছেন। আমি বা ও নন্তাই দিয়ে উড়তি তারা কতজনের লইয়া পয়লা ইয়া বইছেন ও যেন নুরুল যেন নুরুল বইছেন বাদে তার নাতি এর লগে তারা উঠতে হলা হতুগুলি ছেলে আইয়া দৌড়ি আমার ফুটে আপনার বারিন্দাত না আপনার রুমের ভিতরে কোন রুম আমার ও রুমের ভিতরে ভিতর রুম ভিতর রুম হয়ে ঠান্ডিয়া লইয়া চাক্ষু আর অত বড় রুল আরো কিতা ওটা দিয়ে আমরা দৌড়াদৌড়ি খুব করছি, কথা মুখ ধরছি ফাও হাত ধরছি কইছি বুঝতে দো না কিতা এখন তা হয়েছে না আমার ফুটে কোনটা হয়েছে না মানছি না আমরা হারিয়ে নিয়ে আমার পুত্রে বেলায় আমার জন্য নির্ভর এ দৃশ্য খোয়ার মুখর বাসা নাই কইতাম খেতা
আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করলাম, তাই না একজন মা, আমিও একজন মা, নির্দোষ আমার পুত্রে মারিয়া হত্যা করছেন কুচাকু দিয়া। আমি তার বিচার চাই, ফাঁসি চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আমি সারা দেশ বিদেশ সব মা বাবা সবার কাছে আমি বিচার চাই। নির্দোষে আমার পুত্রে মারছেন, আমার পুত্রে কোনো দোষ করছেন না। আমার পুত্রে সপ্তাহ 2টা রোজা রাখতা, নমাজ পড়তা। আমার পুত কলেজে গেছেন সকালে, পয়লা ক্লাসটা করিয়া আইছেন গিয়া ডিগ্রিত ভর্তি হইয়া, ডিগ্রি মুলিয়াদার কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজে নেই, কলেজ মুলিয়াদার সরকারি কলেজ ভর্তি হয়েছেন। আমি সবার কাছে বিচার চাই, প্রত্যেক মা বাবার কাছে বিচার চাই। এখন মার কুলতাই হারিয়ে নিয়া, বাপর কুলতাই হারিয়ে নিয়া বনি মারছেন। আমি সবার কাছে বিচার চাই, কোনো দোষ নাই আমার ছেলের। কলেজে যাওয়া, স্কুলে যাওয়া, মাদ্রাসা যাওয়া, রাস্তাঘাটে যাওয়া, বাজারাতে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী যেন খবর লইয়া হইতা পারবা আমার পুতর কোনো দোষ নাই, বিন্দু পরিমাণ দোষ নাই আমার পুতর। আমি বিচার চাই, ফাঁসি চাই। যারা আমার পুত্রে মারছেন আমি বিচার চাই। রনি, নুরুল, সুহান, ইমন, রুয়ান, অনেক জেসি, সুহানোর কিতা মহিলারাও কিতা আইছিল না কিতা? মহিলা ইসলাম, মহিলার নাম ফারবিন, নুরুলের বউ, নুরুলের ফুরি, আর আনোয়ার, আরো অনেকজন আছেন। এসে তো আর হুশ রয়েছে না, চিন্তাম পারছি না। অনেকজন ছাত্র ভুয়াই নাচলা। আমি আর এখন কইতাম পারতাম না কি, আমি দৃশ্য যদি কইতাম পারতাম না। আমি মা, আমার মার কুলতে হারি। আমি প্রত্যেক মা বাবার কাছে, দেশ বিদেশ সবার কাছে আমি এরা বিচার চাই, ফাঁসি চাই। আমি আমার নির্দোষ পুত্রে নিয়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী স্কুল কলেজে ফাটাইলেও খবর লইতে পারবো। আমার পুতর কোনো দোষ নাই, এলাকাতে কোনো দোষ নাই। আমার পুতর কোনো বিন্দু পরিমাণ দোষ নাই। আমার বুধে পাঁচ নমাজ পড়তা, কুরআন পড়তা। আমার বুধে সপ্তাহ 2টা রোজা রাখতা। আমার বুধে ঘর থেকে বাড়াইয়া দেখি বসে মার বাবা ধরি সালাম করি তা সব আরি বড়িও কইতা পারবা আমার ভূত কমলা, আরি বড়িও কইতা পারবা আমার ভূত কমলা। আল্লাহ, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আর বার থাকি, তাই একজন মা, আমি একজন মা। আমি সুস্থ বিচার চাই, আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি হৃদয় বিদারক ঘটনা, যার যায় সে বুঝে হয় বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা। অবুজ মনের অবুজ প্রশ্ন, কি বলে দেব সান্ত্বনা। আসলে যারা স্বজনারায়, যারা আত্মীয় স্বজনারায়, তারা জানে কি মানিকত নারাইছে। যে বাবা তার সন্তান হারাইছেন সে বাবা জানান কি হারাইছেন, যে মায় তার সন্তান হারাইছেন তাই জানান কোন মানিকত নারাইছেন। আজকে প্রায় 8 দিন এখন পর্যন্ত কোনো আসামি জানা যায় যে গ্রেফতার হয়নি। কোন আসামি গ্রেফতার হয়েছেন? আপনি রেজাউল করিম যে নাইমর কিতা আব্বা? আমি রেজাউল করিম নাইমের বাবা। আমি মোহাম্মদ সিরাজ মিয়া। আমার এখানে যে ঘটনা ঘটছে এটা অতর্কিত হামলা, পূর্ব পরিকল্পিত। এটা ঘটনাটা হয়তো পূর্ব পরিকল্পিত করে আইছে। তার সাথে কোনো পূর্ব শত্রুতা আসেনি? আমার সাথে কোনো পূর্ব শত্রুতা নাই। মোহাম্মদ নুরুল মিয়া, নুরুল ইসলাম যে মেইন আসামি, 1 নম্বর আসামি, ওর পরিবার, বউ, স্ত্রী, ছেলে মেয়ে সব আমার ঘরে সবসময় আসা যাওয়া করে। ওরা যা আছে কি আশপাশ বাড়ির 2-3 বাড়ি সবই আমার বাসাতে আয় যায়, হল সময় আমার কোনো আয় অনুষ্ঠান করলেও আমি দায় দাওয়াত করি, সবাই আইন। বিপদে আপদে সুযোগ সুবিধায় সাহায্য সহযোগিতা লাগে তাও আমি করলাম। মাঝে মধ্যে টাকা পয়সা চাই, এগুলোও আমি দেই। বিপদে পড়লে প্রতিবেশী এখন মানুষ বিপদে বলে দিতে দেই। যদি হিদিন কিতা হইছে একটু জানাইন যে আপনার কাছে আইয়া তারা কিতা কইছে, আপনার কাছে কইছে। আইলো ফার্স্ট আমারে ফোন দিল সন্ধ্যা 7টা বাজে। সন্ধ্যা 7টা বাজে মঙ্গলবার 7 তারিখ সন্ধ্যা 7টা বাজে আমারে ফোন দিছে নুরুল মিয়াই। ফোন দিয়ে কইছে যে মামা তুমি কই? বলে আমি বর্তমানে গড়ে আছি, রুমে আছি আমার। তাহলে রুমে আমি চা খাই দিদি, তাহলে আমার জন্য চা বসো, আমি আসতেছি। আমার লেগে চা বানাও, আমি আসতেছি। আইরাম তোমার তো চা বানাই যে আইরাম তো খাওয়াইয়া। তো এইগুলা তো সব সময় আর কোনো আমার দ্বিধাদ্বন্দ্বেরও কথা নাই, সংকোচ করারও কথা নাই, সন্দেহ করার কোনো কথা নাই। আইছে, আইসা বসছে আমার সামনে বসে আমারে বললো, এই বেটা, মানে খারাপ ভাষায় গাড়ি দিয়ে বললো, তুই আমার ছবি ইউজ করে তোর নাম দিয়া কিতার লাগে তুই ফেসবুক আইডি খুলছ। আমি বললাম তোমার নাম দিয়া, হ্যাঁ একজন, তোমার নাম দিয়া আর তোমার ছবি দিয়া আমার নাম দিয়া আমি তোমার ফেসবুক আইডি খুলবো? তাহলে আমি এখন ব্যবসায়ী মানুষ, তুমি যদি মনে করতা এমন কোনো কিছু পুরি হয়ে গেছো কি এই কিছু সেই কিছু ইত্যাদি, তাহলে আমার তো এমন কিছু নাই। আমিও বয়স্ক মানুষ, আমার তো ফেসবুক ব্যবহার করার কোনো সময় নাই। আমার ব্যবসা নিয়ে, ফ্যামিলি নিয়ে আমার টাইমই কুলাইতে পারলাম না। আমার ব্যবসা আর ফ্যামিলি আমি ওখানেই ব্যস্ত দিই, ওটাই সময় সঠিক মতো আমি দিতে পারি না।
আচ্ছা যাই হোক ইখানে কথার আমার লগে যখন খারাপ ভাষায় বিতর্ক তো হয়েছে তখন আমার ছেলে পাশের রুম থেকে বাড়ি গিয়েছে আমার ছেলে পাশের রুম থেকে যে আমার ছেলে নাইম যখন পাশের রুম থেকে বাইরে গিয়েছে বাইরে যাওয়ার পরে আমার ছেলে জিজ্ঞাসা করছে না তোমার মোবাইল আমারে দেও আপনার মোবাইলটা আমারে দেন আমি চেক করি দেখি যে মোবাইলের নাম্বার দিয়ে আইডি খুলছে না ফেক আইডি খুলছে তো এটা সবটা বাইরে দিব যদি ফেক আইডি টাকা বাইরে দিব নাম্বার দিয়ে খুললে বাইরে দিব ও সার্চ করলে কিছু টাকা না মোবাইল দেয় না দেখায়ও না ফেসবুক যে খুলছে ও অ্যাকাউন্টে খুলছে দেখাই না মোবাইল দেখায় না মোবাইল দিলে একটা ইস্যু আর কি ফেসবুকটা হইল কি একটা ইস্যু হয়তো আসছে পরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে আসছে যে কোনোভাবে একটা চাঁদা কালেকশন লাগিয়ে আমার কাছে আইছে এবং আমার কাছে কয়েকদিন আগে কিছু টাকাও চাইছে আমি দিছি না একটা বড় অঙ্কের অ্যামাউন্টের টাকা চাইছে ওনার একটা মেয়ে IELTS করছে লন্ডন যাইতেও টাকা পয়সা মিলাইতে পারতেছি না এই হিসাবে উনি টাকা লাগে খুব কষ্ট করতেছে আমি দেখছি নিজের চোখে কিন্তু আমার চাষি চলতে আমার হাতে টাকা থাকলে তো আমি দিমু আমার কাছে ট্রেন আমার নিজের কাছে টাকা নাই তা আমি দিমু কই আমি বুঝে এটা দিয়ে কোনো বাকবিতণ্ডটা এটা দিয়ে বাক্যবিতন্ড কিচ্ছু নাই কোনো ধরনের কিচ্ছু নাই কোনো ধরনের কোনো শত্রুতা আমি নাই কোনো তর্ক বিতর্ক নাই কোনো ধরনের কোনো ঝামেলা নাই কারোর সাথে কেউ কোনো গালাগালিও নাই যখন আপনার ছেলে কইলো যে আপনার মোবাইল দেন হ্যাঁ, তখন আমার ছেলে কইলো আমার ছেলে যখন কইছে এই কথাটা কইতে লেট হয়েছে টাচ করিয়ে আমার ছেলেটার শার্টের কলার ধরছে ধরিয়ে যখন তাপ্পর দিয়েছে আমি উঠছি উঠিয়ে কইলাম তুমি এগুলা ভুল কাম করিও না তুমি এগুলা ভুল কাম করো কিতারে ভুল কাম করো কইতেই যখন হে যখন ডাক দিছে এর ছেলের নাম ধরিয়া রনি কইয়া ডাক দিছে রনি কইয়া ডাক দেওয়ার পরে তারা একসাথে 3-4 জন লোক ঢুকছে একসাথে 3-4 জন লোক তখন আমার বেডরুমের ভিতর আমার রুমের ভিতর বেডরুমে 3-4 জন লোক ঢুকছে বাইরে তারা পরিকল্পিতভাবে আরো 15-16 জন মানুষ তারা আসিল তারা অস্ত্রধারীভাবে আসিল এরা আপনি দেখছেন না এরা আমি দেখছি না আমি তো তখন আমার বেডরুমের ভিতরে আচ্ছা, আপনার গেট আছে দেওয়াল আছে তারা ঢুকলো কিলা আমার তো গেট খোলা হে আইছে গেট খুলিয়া দিছি প্রথম তো গেট লাগানো মুগরিবের আজানোর ফোর খান নামাজের ফোর খাওয়া হইতো ঘটনা তখন তো আমার গেট লাগানোর তো প্রশ্নই হয় না আমি নিজেও বাইরে যাবো তখন আইছে যখন হে আওয়ার পরে তার ডাক দেওয়ার সাথে তার ছেলে গেছে তার বাতিজি করে নাতি দুইটা গেছে যাইয়া ওরা আমার আক্রমণ করছে করার পর আমার ছেলের জাফিয়া ধরছে আমি অনেক চেষ্টা করিয়া আমার ছেলের ছুটাইতে পারতেছি না অনেক কষ্টের বিনিময় এর বড় ভাইও আইছে এর বড় ভাইও আইয়া এখানে মানে এই ঝগড়াটা ছুটাইবার লাগে চেষ্টা করছে ওর বড় ভাই বারবার বলছে এই তোমরা দোষী এবারে খামোখা কে লাগিয়ে দোষাদোষি করো এর বড় ভাই বারবার বলছে আমি কইরাম কইতে দেন পরে যখন নাইমরে আমার বেডরুম থেকে আমার এই ছোট ভাইয়ের রুমে নিয়ে ঢুকানি হয়েছে আমার ছোট ভাই যে রুমটা থাকে এই রুমটা নিয়ে ঢুকানি হয়েছে ঢুকানোর পর বাইরে যে লোকগুলো আছিল এই লোকগুলা দেখছে এই রুমে ঢুকাইতেছে এই রুমে যখন এই রুমে ঢুকানোর পরে এরা দেখার পরে এরারে ফোন দিছে ভিতরে যেগুলো আছিল নুরুল মিয়ারে ফোন দিছে বাইরের লোকে যখন ফোন দিছে নুরুল মিয়ারে তোমরা বাইরে আও পাইছি মানুষ পাইছি তখন তারা ওদিকে উড় করে বাইরে আইছে আমার এই দরজার মুখও আটাক করে লিছে আমার এদিকে বাইরে দিচ্ছে না আর তারা এদিকে আইয়া আমার দরজার লক ভাঙিয়ে আমার ছেলের তুই চাবি দিয়ে তোর চাচার রুমের চাবিটা দে ডয়ার চাবিটা দে তো বলছে আমি তো চাচা তো আমার টাউনও চাচা ওই কেন নাই চাচা কোন জায়গাতে আমি কইতে পারতাম আমি তো চাবি দিব গেটি আমি জানি না চাবি কুনানো চাবি আমি জানলে তোমার কইতাম আমার চাবি কুনানো এই কথার পরেই টাচ করে ওরা টান দিয়ে নিয়ে ফাঁকির বাচ্চার মতো উড়ে নিয়েছে কি বাইরে নিয়ে আমার ওখানে সিঁড়ির কাছে ফেলাইছে সিঁড়ির ওখানে ফেলাই ওরা তারা 3 জন লোক ধারাবাহিকভাবে স্টেপিং ছিল 3 জনের নাম হলো একজন হলো রনি একজন হলো গিয়ে আনোয়ার একজন হলো গিয়ে সোয়ান আপনি দেখছেন নিজের চৌকে চাক্ষুষ আমি দেখছি ধারাবাহিক আমি দেখছি আমার সামনে আমার ছেলে আমার ওয়াইফ আমার ছোট ভাইয়ের বউ আমরা 4টা মানুষের সামনে নির্মম ভাবে প্রত্যক্ষ সাক্ষী চোখের সামনে আপনার উপরে বা আপনার মেয়ে আপনার সহধর্মী তার উপরে আক্রমণ করছে আজ ইয়ে করতে পারি ওরা বিভিন্ন যেগুলা হকি স্টিক আছিল বাট ওই যে SS5 SS এর যে লোয়ার 5 গুলা রড তারপর কেউ তো বেল্ট কেউ তো আবার আমার ওখানে টাইস আছে কেউ টাইস নিছে আর 3 জনের হাতে ছুরি ছিল আচ্ছা যখন ছুরি দিয়ে তারা আমরা শুরু আরম্ভ করছে এদিকে পিছনে যখন আমারে আটকাইছে তখন আমারে আবার একটা পিস্তল টেকাইছে পিছন দিকে আমার আবার পিস্তলে তুই বাড়িবি একবারা তোরে গুলি করে মারি দিম
তোর যখন গুলি করে মারি দিব তখন আমি এর পরে আমি ওই পিস্তলটার অপেক্ষা করে নাই, আমি জাফটা মারি ওদের লাফ দিয়ে পালাইয়া আমার ছেলের গালাত গেছি। ছেলেরা যাওয়ার পরে আমার কেসি গেটে আমি আটকাইতে পারছি না। তো এত লোক এখানে ছাইয়া দেখি 15 থেকে 20 জন লোক আছে বাইরে, ভিতরে 60 জন। এত লোকের সাথে তো আমি একা কিচ্ছু নাই, আমি একলা কোনো কিছু না, তার লাগে কেসি গেট লাগাইন তখন আমি যখন আপনি কেসি গেট তখন কেসি গেট থেকে আমারে টানিয়া হেসরিয়া এখান থেকে নিয়া আমার ওয়াইফও গেছে দৌড়ে, আমার ওয়াইফও লাত্তি দিয়ে নিচে ফেলাইছে, আমার মেয়েরও ওখানে লাত্তি দিয়ে ফেলাইছে। এরাকে তো এরা বাড়াবাড়ি করতেছে লাঠি দিয়া আমার এই কি জানি এসেছে যে লোহার 5টা আর রোডগুলা দিয়া বাড়ি ওগুলো দিছে, আমার মেয়ের গাতে পড়ছে, আমার ওয়াইফের গাতে পড়ছে, আমার ছোট ভাইয়ের বউর গাতে পড়ছে, আমার তো টর্চারিং করছে ইচ্ছা মতো এরা। পরে যখন আমার কেসি গেটের নিচে নিচে গিয়া নেওয়ার পর আমার একদিকে দরিয়া রাখছে, অন্যদিকে আমার ওয়াইফরে মেয়েরে ছোট ভাইয়ের বউরে ফেলাইছে মারিয়া। পরে তার ইচ্ছা মতো কুফাইয়া বাড়িয়া মাথা মুথা ফাটাইয়া তারা এখান থাকিয়া গেছে। মেডিকেল নিছিলেন? এরপরে যখন আমি মেডিকেল আমার বাচ্চারে মেডিকেল লইয়া গেছি, মেডিকেল লইয়া যাওয়ার পর আমার পাশের বাসার মোস্তাক নামে একজন ভাই আছে, মোস্তাক ভাই, উনি আমার গাড়ি রেজিস্টার দিয়ে, আমি তো গাড়ি চালানোর মতো মন মানসিক তখন নাই, তখন আমার গাড়ি উনি নিজের ড্রাইভ করিয়া সদর হসপিটাল নিয়ে যায়। সদর হসপিটাল নিয়ে যায়, সদর হসপিটালে নেই গি, সদর হসপিটাল যখন নিমু নেওয়ার পর এখানে ডাক্তার দেখছে, দেখে প্রাথমিক চিকিৎসা করেছে ইমিডিয়েটলি যত দ্রুত পারা যায় আপনারা সিলেট নিয়ে যান। সিলেট উসমানী মেডিকেল কলেজে ট্রান্সফার করছে। থানা থেকে পুলিশ তখন আপনি নিশ্চয় নেওয়ার পরে উসমানিত নিশ্চয় আমি উসমানী মেডিকেলও নিছি, উসমানী না যখন মৌলভীবাজার সদর হাসপাতাল নিছি, মৌলভীবাজার সদর হাসপাতাল নিছি, সদর হাসপাতাল লোকাল থানার এসআইও এখানে আসলা, লোকাল থানার এসআইও এখানে আসলা, তাই নিজে চাক্ষুষ সাক্ষী গিয়া দেখছেন, তাই রিপোর্টগুলো দেখছেন, স্টেপিংয়ের দাগগুলা দেখছেন, দেখিয়া তাই নিজে সাথে সাথে এখানে আয়া তাই নিজে আইয়া প্রশাসনের লোক লইয়া আইছেন, আইয়া তদন্ত করছেন। ওখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে ওখানে আবার তাড়াতাড়ি সিলেট দ্রুত গতিতে আইছি। সিলেট দ্রুত গতিতে যাওয়ার লাগে আমার বাসাতে আইছি, আমি তো অস্থির, আমার রাখি আমার ছোট ভাই এবং আরো 8-10 মিলিয়া আমার ছেলেরে নিয়ে সিলেট চলে গেছে ডাক্তারে। সেখানে যাওয়ার পর আমার যখন আমি এখানে আইছি আমি অস্থিরতা আসলাম। পরে আমি এখান থেকে আবার আমার ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আখতার উদ্দিন আখতার, উনার সাথে উনি নিজে আইয়া আমার নিয়ে গেছেন সিলেট উসমানী হাসপাতাল। যখন উনি লইয়া গেছেন যাওয়ার পর এখানে যাওয়ার পরে দেখা হইলো ডাক্তারের অপারেশন থিয়েটারটি বাইর করছে, নিয়ে ঢুকাইব রুমত, তখন সময় আমরা সামনে যখন আইসি রুমে ঢুকাইব তখন সামনে থাকার পরে এই সিসি রুমে যখন ঢুকাইব তখন আমরা সামনে, তখন ডাক্তারের জিজ্ঞাসা করছিলাম, ডাক্তারে কইল যে ছেলের অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, আপনারা দ্রুত আইসিউর ব্যবস্থা করুকা আর প্রস্তুতি থাকুকা, যত দ্রুত গতিতে এই ডাকাত নেওয়া যায়, প্রয়োজনে আপনারা হেলিকপ্টার ব্যবহার করুকা, আপনারা ডাকাত নেওয়ার পরিকল্পনা মাথাতে হবে না। আমি সম্পূর্ণ সব ধরনের প্রস্তুতি নিয়েছি। তৎকালীন তারা কইয়া যে আপাতত একটু দেখলাম বালা কইয়া এই প্রস্তুতি দেওয়ার সময় মিলছে না, আমার ছেলেটা এখানেই মারা গেছে। এখন বর্তমানে এটা যে মামলা হয়েছে, এমনকি আপনি এক অজ্ঞাত, এমনকি যারা আইছিল তারা আসামি করে, আমি যারারে আমি চিনছি, আমি তার নাম উল্লেখ করছি, আর যারা চিনতাম পারছি না আমি নাম উল্লেখ দিইনি, আমি অজ্ঞাত হিসাবে দিয়া দিছি এখানে। বর্তমান প্রশাসন তো বর্তমান প্রশাসনটা কি তারা আমারে কইছেন যে ওসি হারুনুর রশিদ, তারা করা 100% নিশ্চিত তখন ভাই আপনি আপনার মৃত্যুর প্রতিশোধ আপনারা পাইবা, আমরা যথাসাধ্য যতটুকু সম্ভব আমরা কোনো ভুল ত্রুটি হইতো না, এক যারা ত্রুটি পরিমাণ কোনো বেশ কম থাকতো না, আমরা আপনার আসামি ধর্ম ফাঁসির মঞ্চের দ্বারা করাইমই। আমার এটাই আজকে 7-8 দিন হয়ে গেছে, আমার আসামিগুলো এখনো ধরা পড়ছে না, কিন্তু আমার প্রশাসনের কাছে আমার এটাই আকুল আবেদন করতেছি যে আমার আসামিগুলো যত দ্রুত ধরা যায় ধরিয়া এবং উপযুক্ত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি ওদের ফাঁসির মঞ্চে দাঁড় করানোর জন্য আমি অনুরোধ করলাম, যত দ্রুত ফারা যায়, যত তাড়াতাড়ি ফারা যায়। ওরা বিভিন্ন সময়ে দেশের বাইরে চলে যেতে পারে, যাইতে কি পারে, বিভিন্নভাবে অন্যান্য নাম টাম বদলি করিয়া
পাসপোর্ট টাসপোর্ট করিয়া তারা দেশের বাইরে দিতে পারে। ওরা প্রস্তুতি চলে এই ধরনের ওরা খবর পাইছেন যে- খবর পাইলাম। বাট আমি যে চলাফেরা করা আমিও তো নিরাপত্তা নাই, নিরাপদ আছো? না আমিও নিরাপত্তা নাই, আমিও তো আমার নিজেরও কোনো নিরাপত্তা নাই। আমি যে চলাফেরা আমার নিজেরও নিরাপত্তা নাই, আমার ফ্যামিলিও নিরাপত্তা নাই। কারণ তারা যখন কইছে, যখন শুনছি খানে আসছে কি কথাগুলো, তো আর আমি চোখে দেখি নাই, আমার সামনে হয়েছে না, তখন তার সামনে আসার মতো তার মুভমেন্ট আছে। লোকের কাছ থেকে শুনছি বলছে যে দেখমু মামলা দিয়া কিতা করতে পারে, পুলিশ দিয়ে কার বাল ফেলাইতে পারে। আর কদিন আমি আবার দেখছি একটা ফেসবুকে এ সার্চে যে আওয়ামী লীগ করলে নাকি 7টা কোনো মাফ হয়ে যায় গিয়া। এই আমার কাছে নাই এই স্ক্রিনশটটা, আমার আরেকজনে ফোন করে এরকম কিছু কইছে। পাইলে আপনি প্রমাণ রাখবো অবশ্যই, আমি এরকম প্রশাসনের ফাইলে একটা প্রমাণ রাখবো অবশ্যই ইনশাল্লাহ। আমি এটার চেষ্টা আছি এই প্রমাণটা নেওয়ার লাগি। তা আওয়ামী লীগ করলে 7টা কোনো মাফ, আমিও তো আওয়ামী লীগ করি, আমি তো কই দেখি না এরকম কোনো আজ পর্যন্ত কোনো এমপি মন্ত্রী দেখি না 7টা না 1টা কোন করিয়া মাফ পাইতে। আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি আইনের প্রতি হে তো আস্থাশীল আছেন, অবশ্য আমি আইনের প্রতি 100% আস্থাশীল আছি এবং আইনের প্রতি আমার শ্রদ্ধাও আছে। এই জন্য আমি বিচার চাইলাম, সুষ্ঠু বিচার চাইলাম প্রশাসনের কাছে। আমি উপযুক্ত প্রকৃত আসামিগুলোকে ধরিয়া শাস্তি, আমি মৃত্যুদণ্ড চাই। কি হৃদয়বিদারক ঘটনা, বাবার সামনেই সন্তান লাশ, বোনের সামনেই তার ভাই লাশ, মার সামনে তার মানিক রতন লাশ। আসলে সেদিন আমরা দেখেছিলাম মৌলভীবাজার 24 নিউজ সহ এনআর মিডিয়া সহ অনেক মিডিয়া, কিন্তু যে বোন বলছিল যে তার ভাইকে পানি দিয়েছিল, সেই পানিটুকু খেতে দেওয়া হয়নি, দাঁড়ালো অস্ত্র সেই পানি দিয়ে দেওয়া হয়েছিল। আসলে শুনলে চোখে জল চলে আসে। আর আমি আগেও বলেছি, যারা স্বজন হারায় একমাত্র তারা বুঝে ভাই হারানো কি আর সন্তান হারানো কি। কি হৃদয়বিদারক ঘটনা, বোন কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে ফেলেছেন, বাবা মা কাঁদছেন সেই সন্তানের বিচারের জন্য, সন্তানের জন্য আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার তারা চাচ্ছেন, তারা দাবি করছেন। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন, এমনকি এই পরিবারের হয়ে আপনার ভাই ভেবে, আপনার সন্তান ভেবে তাদেরকে সাপোর্ট করুন। আসামি যারা হয়েছে তাদেরকে ধরিয়ে দিন, আইনকে সহায়তা করুন। আর আইনের যারা আমাদের সাথে থাকেন, আমাদের নিউজগুলো দেখেন, আমরা জোরালোভাবে অনুরোধ করছি আপনারা তাদেরকে গ্রেফতার করুন, আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।